আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের ৮ম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ৮ম অধ্যায় অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, আমরা টাইপ 3টা সাজিয়েছি। আমরা এই টাইপ 3 এটা আমরা সাজিয়েছি মূলত পরিকল্পনা ও সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব থেকে। আমাদের এই যে ব্যবস্থাপনা প্রক্রিয়ার যেই 7টি কাজ রয়েছে বা 7টি ধাপ রয়েছে, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কিন্তু আমাদের এই পরিকল্পনা এবং সংগঠিতকরণ থেকে আসে, যে কারণে আমাদের এই টাইপটা খুব ভালো করে শেখা দরকার। এবং এই টাইপ 3-তে আমরা আলোচনা করব 42 থেকে 63 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো। আমরা একদমই কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যেতে পারি। আমাদের আলোচনায় একটু খেয়াল করে দেখো যে কি বলা রয়েছে। প্রথমে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। আমাদের উদ্দীপকটা পড়ে 42 এবং 43 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। কি বলা আছে ভাই? 42 নম্বর প্রশ্নে বলা আছে, মিস্টার মাসুদ বিসিক শিল্প নগরীতে একটি জৈব সার তৈরির কারখানা স্থাপনের চিন্তা ভাবনা করছেন। এই কাজে তিনি 20 কোটি টাকা মূলধন, এই কাজে তিনি কত টাকা? 20 কোটি টাকা মূলধন ও 250 জন শ্রমিক লাগবে বলে স্থির করেছেন। কিন্তু এই শিল্প বিকাশের ক্ষেত্রে তিনি পূর্ব থেকে কিছু সমস্যার উপলব্ধি করেছেন। আমাকে 42 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে, মিস্টার মাসুদ জৈব সার তৈরির কারখানা স্থাপনের চিন্তা ভাবনা করে প্রথমে কোন ব্যবস্থাপকীয় কাজটি সম্পাদন করেছেন। এই প্রথমেই কোন ব্যবস্থাপকীয় কাজটি সম্পাদন করেছেন? খেয়াল করে দেখো, তিনি সবার প্রথমেই কি করেছেন? পরিকল্পনার কাজটা করেছেন। কিভাবে? তিনি তার প্রতিষ্ঠানে কত টাকা মূলধন লাগবে, কতজন শ্রমিক কর্মচারী লাগবেন, এই জিনিসটা কিন্তু তিনি আগেই চিন্তা করে ফেলেছেন, তাই না? এবং আরও একটা জিনিস তিনি চিন্তা ভাবনা করে ফেলেছেন যে তার এই শিল্পটা বিকাশ করার জন্য বা তার এই শিল্প কারখানাটা যদি সে স্প্যান করতে চায়, ছড়িয়ে দিতে চায়, সেই ক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে, তাই না? তাহলে আমরা পরিকল্পনার ডেফিনেশনে কি শিখেছিলাম যে আমরা ভবিষ্যতে কোনো একটা কাজ করব, ওই ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে আমি আগাম কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছি, আগে একটা চিন্তা ভাবনা করছি, এটাকে আমরা কি বলি ভাইয়া? পরিকল্পনা বলি, তাই না? তাহলে এখানে আমাদের মাসুদ তিনি কিন্তু ভালো হয়ে গেছেন, তাই না? এই মাসুদ যেই সিদ্ধান্তটা নিয়েছে বা মাসুদ যেই কাজটা সম্পাদন করেছে সেটাকে আমরা কি বলি? পরিকল্পনা বলি, তাই না? আচ্ছা, এরপরে দেখো 43 নম্বর প্রশ্নে কি বলা আছে। 43 নম্বর প্রশ্নে বলেছে যে মিস্টার মাসুদের জৈব সার বিকাশের শিল্প বিকাশের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলো হতে পারে। এই শিল্পটা যে বিকাশ ঘটবে, এই বিকাশ ঘটার ক্ষেত্রে আসলে কোন কোন জিনিসগুলো আমাদের সমস্যা তৈরি করতে পারে বা কোন সমস্যাগুলো কোন জিনিসগুলো আসলে সমস্যা। যেমন কাঁচামালের অভাব। তুমি মনে করো যে কোনো শিল্পের ক্ষেত্রে বাংলাদেশে আসলে কাঁচামালের একটা অভাব থাকে, তার কারণ বাংলাদেশে আসলে যেহেতু প্রাকৃতিক রিসোর্সেস কম, আমাদের ম্যাক্সিমাম জিনিস বাইরে থেকে আমদানি করে নিয়ে আসতে হয়, তাই না? তো কাঁচামালের একটা অভাব থাকে। বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ে আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব থাকে, অর্থাৎ ব্যাংকগুলো আসলে ব্যবসায়ীদেরকে ওইভাবে ঋণ প্রদান করতে চায় না যেভাবে ঋণ প্রদান করাটা দরকার ছিল। এবং বিদেশি সারের বাজার দখল, এটা আসলে ডিপেন্ড করে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তিনি স্থাপন করতেছেন ওইটার উপরে। তো সারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হয় যে আসলে আমরা বিদেশি ফার্টিলাইজারের উপর একটু বেশি আস্থা রাখি বা ওই সারগুলো একটু বেশি ব্যবহার করি। তাহলে উত্তর কিন্তু ভাইয়া তিনটাই, 1, 2, 3। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার, হ্যাঁ আমরা এর পরের প্রশ্নটায় চলে যাই। এর পরের প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। ওকে, আমরা 44 নম্বর প্রশ্নটা দেখব। দেখো 44 নম্বর প্রশ্নে কি বলেছে যে শফিক সাহেব একজন প্রকৌশলী, তিনি ভবন তৈরির পূর্বে নকশা তৈরি করেন। এটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? খেয়াল করে দেখো, জনাব শফিক তিনি কি একজন প্রকৌশলী বা তিনি একজন ইঞ্জিনিয়ার। তিনি ভবন তৈরির পূর্বে ভবনের একটা
নকশা তৈরি করতেছেন, অর্থাৎ ভবনটা আসলে কিভাবে তৈরি করা হবে বা ভবনটা কিভাবে তৈরি করা উচিত এই সম্পর্কিত তিনি আগে আগে একটা চিন্তা ভাবনা করছেন, তাই না? এই যে ভবিষ্যৎ সম্পর্কে আগাম চিন্তা ভাবনা, ভবিষ্যৎ সম্পর্কে অগ্রিম চিন্তা ভাবনা, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পরিকল্পনা। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ক, পরিকল্পনা। এরপরে দেখো কি বলা আছে ৪৫ নম্বরে, সংগঠনের মাধ্যমে বন্টিত হয় বা সংগঠনের মাধ্যমে আমরা কি বন্টন করি, তাই না? দেখো সংগঠিতকরণ মানে আমার ব্যবসায়ের কি করা, সম্পত্তিগুলোকে মানে ডিভাইড করা, বা আমরা বলতে পারি হচ্ছে আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হবে এমন সকল মানবীয় এবং বস্তুগত উপাদানগুলো। কি উপাদানগুলো ভাইয়া? মানবীয় ও বস্তুগত, মানবীয় ও বস্তুগত উপাদানগুলোকে একত্রিত করা, মানবীয় এবং বস্তুগত উপাদানগুলোকে কি করা? একত্রিত করা। আমাদের ব্যবস্থাপনার একটা কনসেপ্ট আছে হচ্ছে 6M, 6M বা আমরা বলি হচ্ছে 6টা ম, তাই না? মানুষ, অর্থ, যন্ত্রপাতি, কাঁচামাল, পদ্ধতি, বাজার, বা এইগুলোতে যদি ম্যান, ম্যাটেরিয়াল, মেথড, মানি, এরকম 6টা উপাদান আছে। এই 6টা উপাদানের মধ্যে শুধুমাত্র মানুষ এটা হচ্ছে শুধুমাত্র মানবীয় উপাদান। এছাড়া কাঁচামাল, তারপরে যন্ত্রপাতি, টাকা পয়সা, পদ্ধতি, আরও যে উপাদানগুলো রয়েছে এগুলো সবই কিন্তু কি একটা বস্তুগত উপাদান, তাই না? তো মূলত ব্যবস্থাপনার মাধ্যমে, সংগঠনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের দায়িত্ব ও ক্ষমতা, বা আমরা এখানে বলতে পারি দায়িত্ব ও কর্তৃত্ব বললে আসলে ভুল হইতো না, দায়িত্ব ও কর্তৃত্বটা বন্টন করি। যে মানে কর্তৃত্বের পরিসর বা কর্তৃত্ব জিনিসটা হচ্ছে এরকম যে আমি কাউকে দিয়ে কোনো একটা কাজ করাবো, এই যে আমি যেই কাজটা করাইতে চাই এটা করার জন্য আমার 10 জন বা 5 জন মানুষকে নির্দেশনা দিতে হবে, 10 জন বা 5 জন মানুষকে আমার শাসন করতে হবে, ওই শাসন করার ক্ষমতাটা আমাকে দেওয়া হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব মানে আদেশ দান করার ক্ষমতা। আমি যে একজন ব্যক্তিকে একটা কাজ করতে আদেশ করব, ওই এক্সিকিউটিভ পাওয়ারটা আমাকে দেওয়া। আর দায়িত্ব মানে হচ্ছে কোনো একটা কাজের জন্য জবাবদিহি করার বাধ্যবাধকতা, অর্থাৎ আমাকে যদি কোনো একটা কাজের কর্তৃত্ব দেওয়া হয়, এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয় যে হ্যাঁ এই কাজটা তুমিই বাস্তবায়ন করবা, এই কাজটা তুমিই এক্সিকিউটিভ করবা, তো এই যে আমি যে কাজটা বাস্তবায়িত করতেছি ওই কাজের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার, ওই কাজের সম্পূর্ণ দায়িত্ব আমার। দায়িত্ব মানে ওই কাজে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, যে কোনো কিছু হোক, ওটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 46। দেখো ভাইয়া 46 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে কোনটি উদ্দেশ্য অর্জনকে সহজ করে? এই কোনটি, ওকে, কোনটি আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে সহজ করে? কোন জিনিসটা, কোন জিনিসটা আমার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য আছে, যে অবজেক্টিভটা আছে, ওইটা অর্জনে অনেক বেশি সহজতর হয় বা অনেক বেশি ভূমিকা পালন করে, তাই না? দেখো আমরা যদি কোনো একটা কাজ আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করি, সঠিকভাবে আগে আগে আমি চিন্তা ভাবনা করে রাখি, তাহলে ওই জিনিসটা, এই যে পূর্ব পরিকল্পনা বা পূর্ব চিন্তা ভাবনা, সেটা কি করে আমার যে কোনো কাজেই সফলতা অর্জন করতে অনেক বেশি সহায়তা করে, তাই না? অনেক বেশি সাহায্য করে আমাদেরকে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে সঠিক পরিকল্পনা। সঠিক পরিকল্পনা কি করে? আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে অনেক বেশি সহজ করে ফেলে, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি কি বলা আছে ভাইয়া? বলা আছে 47 ও 48 নম্বর প্রশ্ন। 47 ও 48 নম্বর প্রশ্নের জন্য আমরা একটা উদ্দীপক পড়ব। বলা আছে মিসেস ফারহানা তার প্লাস্টিক ফ্যাক্টরিতে 20 জন নারী কর্মী নিয়োগ দিয়েছেন, কিন্তু কাজ করতে দিলেই তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ, মনোমালিন্যের সৃষ্টি হয়, তাই তিনি সবার কাজ নির্দিষ্ট করে দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিলেন, তাই না? আচ্ছা, 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে মিসেস ফারহানার কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে সংগঠিতকরণের সাথে। মনে রাখবা, সংগঠিতকরণের সবচাইতে বড় একটা কাজ হচ্ছে প্রতিষ্ঠানের কার কি রেসপন্সিবিলিটি, প্রতিষ্ঠানে কার কতটুকু পাওয়ার,
কার কাজের পরিসর কতটুকু, এই জিনিসগুলো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে দেওয়া, এই জিনিসটা সুস্পষ্টভাবে সবাইকে বোঝানো, সবার দায়িত্বটা সবার মধ্যে ভাগ করে দেওয়া। তার কারণ আমরা যদি প্রত্যেকের কাজ প্রত্যেককে ভাগ করে না দেই, তাহলে সবাই মিলে একই কাজ করতে চাইবে এবং সবাই মিলে এক কাজ করতে গেলে ওই কাজে যেমন বিশৃঙ্খলা হবে, এর পাশাপাশি অন্যান্য যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো একদমই অধরা থেকে যাবে বা ওই কাজগুলো কেউ করবে না বললেই চলে, তাই না? এই জন্য আমাদেরকে কি করা লাগে, কাজ শুরু করার আগেই কাজটার দায়িত্ব কর্তৃত্বটা বন্টন করে দিতে হয় যে ভাইয়া তুমি এতটুকু কাজ করবা, তুমি এতটুকু কাজ করবা, তুমি এতটুকু কাজ করবা। যেমন তোমরা তোমাদের পরীক্ষার হলে যে এক্সাম হলে যে আমাদের স্যার ম্যাডামরা ডিউটি করেন, ওইটার কথাই তুমি বলতে পারো। অফিস রুমে সব টিচাররা বসে আছেন, এরকম কি হয় যে তারা অফিস রুম থেকে বের হয়ে যার যেই ক্লাসরুমে ইচ্ছা চলে গেল? এরকম কিন্তু হয় না। আগে থেকে তাদেরকে নির্ধারিত করে দেয় যে আপনারা দুজন চলে যাবেন 202-এ, আপনারা দুজন চলে যাবেন 405-এ, আপনাদের ডিউটি হচ্ছে নিচতলায় 300 মানে 3তলায় 301, এরকম করে ভাগ ভাগ করে দেয় কিন্তু, তাই না? এই যে আমার কাজটা সুসংজ্ঞায়িত করে দেওয়া, এটাই কিন্তু কি আমার জন্য সংগঠিতকরণ, তাই না? আচ্ছা, মিসেস ফারহানার কাজটির ফলে প্রত্যেকে নিজ নিজ কর্ম সম্পর্কে অবহিত থাকবেন। হ্যাঁ, প্রত্যেকে সর্বোচ্চ পারদর্শিতা প্রদর্শন করতে পারবেন। আচ্ছা, প্রদর্শন একটা এই জায়গায় একটা রেফ হবে, হ্যাঁ, প্রদর্শন করতে পারবেন, প্রত্যেকে জবাবদিহিতায় আওতায় আসবেন, তাই না? হ্যাঁ, প্রত্যেকে তার কাজ কোনটা, তার আসলে কি করা উচিত, ওই জিনিসটা সম্পর্কে সে একটা ধারণা পাবেন। পাশাপাশি তার যে ক্যাপাবিলিটি আছে ওইটা সে শো করতে পারবে যে হ্যাঁ আমি এই কাজটা পারি, আমি এটা করতে পারি, এই পারদর্শিতাটা তিনি প্রকাশ করতে পারবেন। এবং যেহেতু এই কাজটা তাকেই করতে দেওয়া হয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ এই কাজটা করেন নাই, তার মানে এই কাজে কোনো ধরনের কোনো সমস্যা, কোনো ধরনের কোনো ভুল হইলে ওই ব্যক্তিকেই কিন্তু জবাবদিহিতার একটা আওতায় নিয়ে আসা যাবে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন নাম্বার 49। 49 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে মিস্টার হালিম ব্যবসায়ের উদ্দেশ্যে মূলধন, ভূমি ও শ্রমের মধ্যে সমন্বয় সাধন করেন। মিস্টার হালিমের কাজটি ব্যবস্থাপনার ভাষায় বা ব্যবস্থাপনায় কি বলেন? সংগঠিতকরণ। দেখো, আমাদের উৎপাদনের উপাদান হচ্ছে 4টা। উৎপাদনের উপাদান কয়টা? 4টা। 4টা উপাদান কি কি ভাইয়া? 4টা উপাদান হচ্ছে আমাদের ভূমি, তারপরে হচ্ছে আমাদের মূলধন, ভূমি, মূলধন, শ্রম, এরপরে হচ্ছে কি সংগঠিতকরণ। ভূমি, মূলধন, শ্রম ও সংগঠিতকরণ। এর মধ্যে এই ভূমি আর মূলধন হচ্ছে আমাদের বস্তুগত উপাদান, আর এই শ্রম হচ্ছে আমাদের মানবীয় উপাদান। সংগঠিতকরণের কাজ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে এমন সকল মানবীয় ও বস্তুগত উপাদানগুলোকে একত্রিত করা। অর্থাৎ এই যে আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যেই বস্তুগত উপাদানগুলো, যেই মানবীয় উপাদানগুলো ব্যবহৃত হবে, এদের সবাইকে কি করে দিবে? এদের সবাইকে একত্রিত করে দিবে। কি করে দিবে ভাইয়া? এদের সবাইকে একত্রিত করে দিবে। এবং এই একত্রিতকরণের কাজটাই কি করে? সংগঠিতকরণ করে। এরপরে দেখো 50 নম্বর প্রশ্নে কি বলেছে? ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনাকে কি বলা হয়? ভবিষ্যতে আমরা কি কাজ করব, কাকে দিয়ে করাবো, ঠিক কতটুকু সময়ের মধ্যে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করব, এই সংক্রান্ত আনুষঙ্গিক যেই চিন্তা ভাবনাটা, এইটাকে আমরা বলি পরিকল্পনা বা পরিকল্পনা প্রণয়ন বা প্ল্যানিং, যেটাই তুমি বলো না কেন। আচ্ছা, এরপর দেখো 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটির যথার্থতার উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে? নিচের কোনটি যথার্থতার উপরে? মনে রাখবা ভাইয়া, পরিকল্পনা যথার্থতার উপরে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সাফল্য লাভের পূর্ব শর্ত হচ্ছে সঠিক পরিকল্পনা। এখন আমি একটা প্ল্যানিং করলাম যেটা একটা অবাস্তব পরিকল্পনা, আমি একটা পরিকল্পনা করলাম আসলে যেই পরিকল্পনার কোনো বাস্তবিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ভিত্তি নাই, আসলে যে
থাকে না কিছু, দেখো আমরা অনেকেই কিন্তু অনেক অবাস্তব চিন্তা করি। ছোটবেলায় আমরা ভাবতাম এরকম যে আমি বড় হয়ে পাইলট হয়ে যাব, আমি প্লেন উড়াবো, প্লেন মনে করো যেই দেশে যাওয়ার কথা ওই দেশে না নিয়ে আমি অন্য দেশে, মানে আমরা অনেক কিছু ভাবতাম না, ওগুলোকে একটা অবাস্তব চিন্তা ছিল। তো পরিকল্পনা সবসময় বাস্তবমুখী হইতে হয়, পরিকল্পনার মধ্যে বাস্তবতা থাকতে হয়। যদি আমার পরিকল্পনার মধ্যে বাস্তবতা না থাকে তাহলে ওই পরিকল্পনা আসলে আমাদের প্রতিষ্ঠানের জন্য খুব ভালো একটা ফলাফল নিয়ে আসে না। এবং যে কোনো একটা প্রতিষ্ঠান কতটুকু সফল হবে বা কতটুকু ব্যর্থ হবে তার অনেকটাই কিন্তু নির্ভর করে একটা ভালো পরিকল্পনার উপরে। এজন্য বলা হয় উত্তম পরিকল্পনা এটা হচ্ছে ব্যবসায়ের সাফল্য লাভের পূর্ব একটা শর্ত, তাই না? আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 52 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে 52 নম্বর প্রশ্নে বলেছে প্রতিষ্ঠানের কোন কর্মী কোন কাজ করবে। আচ্ছা, প্রতিষ্ঠানের কোন কর্মী কোন কাজ করবে তা নির্ধারণ করে দেওয়াকে ব্যবস্থাপনার কোন কাজ বলা যায়। বলা যায় হচ্ছে কি, এই কে কোন কাজ করবে। খেয়াল করে এখানে শুধুমাত্র কিসের কথা বলা হচ্ছে, কোন কাজটা কে সম্পাদন করবে, তাই না? তাহলে এই যে আমার প্রতিষ্ঠানে যে দায়িত্ব ও কর্তৃত্ব ভাগ করে দেওয়ার যে একটা ব্যাপার, এই কাজটা কে করে ভাইয়া? এই কাজটা করে হচ্ছে সংগঠিতকরণ, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে গ, সংগঠিতকরণ। কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টনকে কি বলা হয়? কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টনকে আমরা বলি সংগঠিতকরণ। কারণ সংগঠিতকরণের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আমরা তাদের কাজগুলোকে সমান ভাগে ভাগ করে দেই, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে। বলা আছে হচ্ছে পরিকল্পনা অনুযায়ী ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা, আমাদের কাজে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, ভুল ত্রুটি হইলেও এটা দ্রুত সময়ের মধ্যে একটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এগুলো সব কিছু করা হয় আমার নিয়ন্ত্রণের মধ্যে। কিসের মধ্যে? নিয়ন্ত্রণের মধ্যে। তাইলে আমাদের 54 নম্বর প্রশ্নের উত্তর কত হবে? উত্তর হচ্ছে ক, নিয়ন্ত্রণ। ওকে, এর পরের প্রশ্নটাই আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 54-র পরে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 55। আচ্ছা, আমাদের 55 এবং 56-র জন্য একটা উদ্দীপক আমাদেরকে পড়তে হবে, আমরা উদ্দীপকটা পড়ব। আচ্ছা, দেখো ভাই উদ্দীপকে কি বলা আছে। আমাদের উদ্দীপকে বলেছে জনাব জামান বিপণনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদন করেন। বর্তমানে তিনি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছেন। আমাদের কাজ কি বলেছে ভাইয়া? বলেছে যে জনাব জামানের প্রথম কাজটি কিসে। আছে প্রথম কাজ মানে কি? এটা কি অন্য কোনো কাজ ছিল না? অন্য কোনো কাজ তো ছিল না। আচ্ছা, বলছে জনাব জামানের প্রথম কাজটি কিসের অন্তর্ভুক্ত? সে কি করছে? জনাব জামান বিপণনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদন করেন। কি করেন? লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এই যে আমি আসলে এখন এই জায়গাটায় আছি, আমি আজকে থেকে 5 বছর পরে কি হইতে চাই, আজকে থেকে 5 বছর পরে আমি কোথায় যাইতে চাই, আমার প্ল্যানিংটা কি, আমার লক্ষ্যটা কি, আমার এইমটা কি, তাই না? এই জিনিসগুলো যদি আমি এখন বসে ডিসাইড করি যে না আমি ভবিষ্যতে বড় হয়ে অনেক ভালো একজন শিক্ষক হতে চাই, আমি ভবিষ্যতে বড় হয়ে যেন সবাই আমাকে পছন্দ করে, আমি সকলের পছন্দনীয় একজন মানুষ হতে চাই, এগুলো সবই কি আমার ভবিষ্যতের টার্গেট না, ভবিষ্যতের লক্ষ্যমাত্রা না? এবং এই যে ভবিষ্যৎ নিয়ে আমি বর্তমানে যে চিন্তা করছি এই চিন্তাটাকেই আসলে বলা হয় পরিকল্পনা। ওকে, উদ্দীপকে কার্যাবলী সম্পাদিত হয়। উদ্দীপকে কি কার্যাবলী? ব্যবস্থাপকীয় কার্যাবলী। ব্যবস্থাপকীয় কার্যাবলী একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। ব্যবস্থাপকীয় কার্যাবলী একটা সুশৃঙ্খলভাবে কি হয়? সম্পাদিত হয়। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 উত্তরে যেখানে আছে এটাই হচ্ছে কি আমাদের উত্তর। কোথায় আছে? 1 ও 3 আছে হচ্ছে আমাদের গ নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে গ। ওকে, এরপরে দেখো কি বলা আছে ভাইয়া। এরপরে বলা আছে আমাদের ব্যবস্থাপনার ধারা লিপিবদ্ধ থাকে কোথায়? ব্যবস্থাপনার ধারা লিপিবদ্ধ থাকে কোথায়? কোথায় লিপিবদ্ধ থাকে ভাই? আমাদের যে ব্যবস্থাপনার যে বিষয়গুলো, এই বিষয়গুলোর যে ধারাটা, অর্থাৎ মানে কি কাজ করব বা কাকে দ্বারা করাবো, এগুলো লিপিবদ্ধ থাকে কোন জায়গায়? লিপিবদ্ধ থাকে হচ্ছে আমাদের পরিকল্পনার মধ্যে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উত্তম হাতিয়ার কোনটি? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উত্তম হাতিয়ার কোনটি? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে পরিকল্পনা। উত্তর কি? উত্তর হচ্ছে পরিকল্পনা, তাই না? আচ্ছা,
এরপরে আমরা আসি, বলা আছে হচ্ছে 59 নম্বর প্রশ্নে কোনটি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দেখো ব্যবস্থাপনা কার্যাবলী তো 7টা: পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, এরপরে গিয়ে হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ। এই যে পরিকল্পনার মানে ব্যবস্থাপনা প্রক্রিয়ার যতগুলো কাজ রয়েছে এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। তার কারণ আমরা যদি একটা সঠিক বা সুষ্ঠু পরিকল্পনা না করতে পারি তাহলে কিন্তু আমার ব্যবস্থাপনার বাকি যেই কাজগুলো রয়েছে সবগুলো কাজই কিন্তু ভেস্তে যাবে, বা সবগুলো কাজেই কিন্তু আমরা ওই রকম কোনো কি পাবো না, ওই রকম কোনো সাফল্য কিন্তু আমরা পাবো না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 60 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কি বলা আছে আমরা দেখি। 60 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে পরিকল্পনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো, পরিকল্পনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো, একটা পরিকল্পনায় আমরা আসলে কি জিনিস চিন্তা করি, পরিকল্পনার ডেফিনেশনটা চিন্তা করো, ভবিষ্যতে আমরা কি করতে চাই, কখন করতে চাই, কিভাবে করতে চাই, এগুলো সবই কিন্তু কি আমার পরিকল্পনার বিবেচ্য বিষয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 এবং 3। চলে যাব প্রশ্ন নাম্বার 61, বলা আছে কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলী কোনটি। আমার ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে আমরা দায়িত্ব ও কর্তৃত্ব বন্টন করব, দায়িত্ব ও ক্ষমতা বন্টন করব, তাই না? এই যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন করতেছি এটাকেই কিন্তু আমরা বলি সংগঠিতকরণ। এটাকে আমরা কি বলি ভাইয়া? সংগঠিতকরণ, তাই না? আচ্ছা, এরপর চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 62 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। প্রশ্ন নাম্বার 62-তে বলা আছে প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায় কিসের মাধ্যমে। আমার প্রতিষ্ঠানের যত সম্পত্তি আছে, আমার প্রতিষ্ঠানের যত উপাদান আছে, আমার প্রতিষ্ঠানের যত উপকরণ আছে, এই জিনিসগুলোর আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারি সংগঠিতকরণের মাধ্যমে। তার কারণ সংগঠিতকরণই কি করে সকলের মধ্যে দায়িত্ব কর্তৃত্ব সুস্পষ্টভাবে বন্টন করে কে কোন কাজ করবে, কাকে দিয়ে কোন কাজটা করবে, মানে এভরিথিং, এই জিনিসগুলো লজিস্টিক জিনিসগুলো আসলে সে দেখে। তো ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সংগঠিতকরণের মাধ্যমে কি করা যায়? উপকরণ ও সম্পদের একটা সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। দেখো ভাই, এরপর আমাদের 63 নম্বর প্রশ্নে কি বলা আছে। আমাদের 63 নম্বর প্রশ্নে বলেছে কোনটি ব্যবস্থাপনার সংগঠিতকরণের কাজ। ভাইয়া আমরা এই দীর্ঘ আলোচনায় কিন্তু আমরা এইটা অনুধাবন করতে পেরেছি যে আমাদের সংগঠিতকরণের কাজ হচ্ছে আমার প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের মধ্যে তাদের দায়িত্ব ও কর্তৃত্বটা বন্টন করে দেওয়া, দায়িত্ব ও কর্তৃত্বটা ভাগ করে দেওয়া, তাই না? তাহলে এই যে দায়িত্ব ও কর্তৃত্ব ভাগ করে দিব, এটার সাথে দেখো আচারের জন্য কাঁচামাল সংগ্রহের দায়িত্ব বন্টন, তাই না? এই অপশনটা কিন্তু মিলে যায়। তাহলে আমাদের 63-র উত্তর কি হবে? আমাদের 63-র উত্তর হবে ক, কাঁচা আমের জন্য বা আচারের জন্য কাঁচা আম সংগ্রহের দায়িত্ব বন্টন, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু দেখতে দেখতে টাইপ 3 পুরোটা একদম পূর্ণাঙ্গ আলোচনা করে ফেলেছি। আমার পক্ষে যত সহজে বিশ্লেষণ করা সম্ভব আমরা কিন্তু তার সর্বোচ্চটা চেষ্টা করে তোমাদের সামনে বিশ্লেষণ করে দিয়েছি। আমরা আগামী ক্লাসে আলোচনা করব আমাদের টাইপ 4-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন, নেতৃত্বের ধারণা ও নেতৃত্বের প্রকারভেদ। এখান থেকে আমাদের প্রচুর পরিমাণের এমসিকিউ আসে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ওই জায়গা থেকে আলোচনাটা শুরু করব। তাহলে ভাইয়া তোমরা যারা যারা এই টাইপ 3-র ক্লাসটা মনোযোগ দিয়ে করলা তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যারা যারা এখনও আমাদের এই এমসিকিউ বইটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আমাদের এই এমসিকিউ বইটা সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এই বই থেকেই সর্বোচ্চ সংখ্যক বহু নির্বাচনী প্রশ্ন কমন আসবে। তাহলে ভাইয়া আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।